হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ সেশনে। আজকে তোমরা জানো মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশনের সার্কুলার পাবলিশ হয়েছে। সো এই বছরে তোমরা ওভারঅল কিভাবে অ্যাপ্রোচ করবা সার্কুলারটা, যেহেতু আগামীকাল থেকেই তোমাদের আবেদন শুরু, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, জুম এবং ফেসবুক দুই জায়গায় একটু আমাকে কষ্ট করে জানাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমার মতো যারা টেনশনে আছে এই ফর্ম ফিল আপটা নিয়ে তারা যেন জিনিসটা দেখতে পারে। ঠিক আছে? সব কিছু ঠিক আছে? ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, আমি এই পুরো সার্কুলারের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব এটার কমেন্টে। আপাতত আমরা সবাই জয়েন হইতে থাকি, কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম হইলে বলবা। অলরাইট, তো আমাদের এবছরের যেই সার্কুলারটা পাবলিশ হয়েছে সেই সার্কুলারটা বেসিক্যালি তোমার এই ওয়েবসাইটে পাওয়ার কথা dgme.gov.bd, বাট কারেন্টলি এই ওয়েবসাইটটা মানে অ্যাক্সেস করা যাচ্ছে না, যেহেতু সবাই ট্রাই করতেছে এটা ডাউনলোড করার বা দেখার। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই, পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন একটু দেখো, আমরা দ্রুত যাব বিকজ এগুলো নিয়ে এত সময় নষ্ট করার কিছু নাই। কিছু বেসিক চেঞ্জেস তোমরা আগেও দেখছো অ্যান্ড ফাইনালি এটা সার্কুলার আকারে পাবলিশড হলো। তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো কমেন্টে জানো, আমি দেখব। ঠিক আছে? আচ্ছা, সো তোমার প্রথমেই এখানে অনেক ধরনের কথা আছে। তুমি যেই স্টুডেন্টই হও না কেন, তুমি ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, তুমি মেডিকেলে দিতে চাও, তুমি ডেন্টালে দিতে চাও, তুমি এ লেভেল ও লেভেল হতে পারো, তোমার কোনো ট্রাইবাল কোটা থাকতে পারে, অনেক কিছু আছে। সো সবগুলো আমাদের লাগবে না, আমরা কিছু কিছু জিনিস একটু দেখব। যেমন ফার্স্টেই আমাদের সালটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা জানি, এর আগেও আমরা দেখছি, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের দরকার হয় সেটা কোনটা বলো তো? যে আমরা কোন বছরের কে পরীক্ষা দিতে পারবো। সো এই যে 25-26 তোমার এই বছর পরীক্ষা দিতে হলে তোমাকে কি করতে হবে? তুমি যদি ফার্স্ট টাইমার হও, তুমি অলরেডি জানো, তাহলে তোমার 25-এ এইচএসসি হইতে হবে। আর তুমি যদি সেকেন্ড টাইমার হও, তাহলে তোমার এইচএসসি হতে হবে 24, রাইট? সো এর আগে যদি তোমার এইচএসসি হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া যাচ্ছে না, এটা তো আমরা বুঝি। এখন আরেকটা কথা, যে ইমপ্রুভমেন্টের নিয়ম কিন্তু তাহলে থাকলোই, যেটা আগেও বলা হয়েছিল যে 22 সালে যারা এসএসসি দিছে তারা যদি 24-এ এইচএসসি দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে দেয় নাই বা খারাপ করছে, তখন আবার 25-এ এইচএসসি দিছে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারতেছে। বাট এর আগে যদি এইচএসসি দিয়ে থাকে তাহলে আর হচ্ছে না। তাহলে ইমপ্রুভমেন্টের নিয়ম এবছরও থাকলো। ওকে, এরপরে আসো সেকেন্ড যেটা, সেটা হলো এসএসসি এবং এইচএসসি অবশ্যই তোমাকে সায়েন্স থেকেই তো পাশ করতে হবে, এবং সেক্ষেত্রে তোমার এই 3টা সাবজেক্ট থাকতে হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টা অবশ্যই থাকতে হবে। কিন্তু এখানে মেইন সাবজেক্ট নাকি ফোর্থ সাবজেক্ট এটা কখনোই বলে না। সো যারা পরীক্ষা দিবা সবাই এটা ভালো করে একটু দেখে রাখো। ঠিক আছে? এইখানে তোমরা 3 নাম্বারটা একটু খেয়াল করো। তোমরা জানো অলরেডি যে এবার রিকোয়ারমেন্ট কিন্তু কমছে, তাই না? আগের বার কি হতো, এসএসসি এইচএসসি মিলে 9 পয়েন্ট থাকতে হতো, এবার 8.5 হলেই অ্যাপ্লাই করা যাবে। তবে এখানে একটা তবে আছে, যে তোমার যদি কোনোটার জিপিএ, এসএসসি বা এইচএসসি কোনোটার জিপিএ 4-এর কম থাকে তাহলে হবে না। অর্থাৎ এসএসসিতে 5 পয়েন্ট আছে আর তোমার এইচএসসিতে 3.50 আছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? ওকে, এটা আমরা জানি। ওকে, তারপরে হলো ট্রাইবাল কোটার জন্য বলা হচ্ছে যে তাদের মিনিমাম 8 পয়েন্ট থাকলেই হবে, আর ইন্ডিভিজুয়ালি 3.5-এর কম হলে অ্যাপ্লাই করতে পারবে না। এটা যারা তোমরা দেখছো লাইভটা, তাদের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা চেঞ্জ আসলে কি, 5 নাম্বার যেটা, সেটা বায়োলজিতে 3.5 হলেই তুমি এক্সাম দিতে পারবা। 3.5 হলেই এক্সাম দিতে পারবা। আগে এটা এরকম ছিল না, তাই তো? সো 3.5 হলেই তুমি এক্সাম দিতে পারছো। এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? আমাদের প্রথম 5টা পয়েন্ট খুব ঝটপট আমরা শেষ করে ফেলছি। লাইভটা তোমরা শেয়ার করে দিও। হ্যাঁ, অবশ্যই লাইভটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার পর্যন্ত আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, রাইট? হ্যাঁ, সিলেকশন দেওয়া আমি সব বুঝিয়ে দিব, কিভাবে কোনটা তুমি চয়েস লিস্ট দিবা, কিভাবে কি করবা সবই আমি বলে দিব। এবং মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই সার্কুলারটা ঠিকমতো যদি করো তাহলে তোমার আর কিছুই মানে দেখাও লাগে না, তুমি নিজেই বুঝবা। তারপরে আমি তোমাদেরকে গাইড করতেছি। এনিওয়ে, সো প্রথম 5টা পয়েন্ট আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল।
আমরা এখন যেটা করব, আমরা 6 নাম্বার থেকে চলে যাই, যেটা নিয়ে সবার একটু কনফিউশন আছে। 6 নাম্বারে হলো সেই বিখ্যাত আমাদের সাবজেক্ট কী কী থাকবে সেটা। পয়েন্ট টু বি নোটেড, আমরা জানি 12ই ডিসেম্বর একই সাথে মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা হচ্ছে। সো মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা এটাই লিখছে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে। তোমাদের কিছুই করতে হবে না, তোমাদেরকে জাস্ট একটা অপশন সিলেক্ট করতে হবে যে তুমি এমবিবিএস বিডিএস দুইটাই দিতে চাও কিনা, আমি বলে দিব। সো এটাতেই কিন্তু একই প্রশ্নপত্রে দুইটা ভর্তি পরীক্ষা হবে, একই ফি দিয়ে, একই দিনে, একই সময়, একই প্রশ্নে। এটা নিয়ে আর কোনো কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে 100টা এমসিকিউ দেওয়া হবে। লিখিত পরীক্ষা মানে হলো এমসিকিউ পরীক্ষা, এটা আবার তোমরা বলো রিটেন থাকবে মেডিকেলে। সো রিটেন এবছরও নাই। লিখিত পরীক্ষায় 100টা এমসিকিউ দেওয়া থাকবে এবং প্রত্যেকটার জন্য 1 মার্ক থাকবে, এটাও আমরা জানি। কথা হলো যে এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী, এটা কালকেও লাইভেও জিজ্ঞেস করছো যে আপু সার্কুলারে যেহেতু লেখা থাকে তার মানে কি শর্ট সিলেবাস হবে কিনা। এরকম কিছুই না, প্রতি বছর এভাবেই লেখা থাকে এবং আলটিমেটলি এইচএসসি বা সমমানের সিলেবাস যাই বলুক তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে, ঠিক আছে? এখনও যারা এই আশা নিয়ে আসো যে ফুল সিলেবাস পড়া লাগবে না, শর্ট সিলেবাস পড়লেই হবে, এরকম কিছুই না। প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, মেডিকেলে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে? সো কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, গতকালকে লাইভেও যারা জিজ্ঞেস করতেছিল তাদের জন্য আবারও বলি, প্রতিটা চ্যাপ্টার পড়তে হবে, কেমন? ঠিক আছে, তাহলে এই 100-র মধ্যে কোন সাবজেক্ট থেকে কয়টা প্রশ্ন আসবে? সো বায়োলজি থেকে আগের মতো 30টা, কেমিস্ট্রি থেকে 25টা, ইংরেজি থেকে 15, সেম আছে সব কিছু। ফিজিক্স থেকে 15টা আসবে, ফিজিক্স থেকে আগে 20টা আসতো, এখন 15টা আসবে। সো এই 5 মার্ক কোথায় গেল? এই 5 মার্ক গেল এই জায়গাটায়। দেখো এখানে 3টা কথা বলছে, সাধারণ জ্ঞান, প্রবণতা, মানবিক গুণাবলী মূল্যায়ন মিলে 15 মার্ক। কথাটা একটু খেয়াল করে দেখো, এখানে যে 15 মার্ক আছে, এই 15-র মধ্যে 3টা জিনিস আসলে তারা মেনশন করছে, সাধারণ জ্ঞান, প্রবণতা এবং মানবিক গুণাবলী। সো ফিজিক্স থেকে 15 মার্ক দেওয়া হচ্ছে, মানে 5 কমে গেল, সেই 5 কিন্তু এখানে চলে আসলো। সাধারণ জ্ঞান বলতে সবাই খেয়াল করবা, এটা বাংলাদেশ বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই আছে। আন্তর্জাতিক নাই এটা যারা ভাববা তারা কিন্তু একটা বা দুইটা হলেও প্রশ্ন মিস করতে পারো, ঠিক আছে? সো আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান বলতে এটাই বোঝায়, যে কোনো এক্সামে তুমি যখন অ্যাটেন্ড করতে যাবা, সাধারণ জ্ঞান বলতে এটাই বোঝায় যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এইটুকু কি সবাই ক্লিয়ার হইছো যে সাধারণ জ্ঞান বলতে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, তাহলে সাধারণ জ্ঞান আমরা দুইটাই পড়বো, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী। বাকি থাকলো প্রবণতা, মানবিক গুণাবলী। এটা নিয়ে আমি অলরেডি বলছি কথাবার্তা যে এইবার এই জিনিসটা নতুন ইমপ্লিমেন্ট করা হবে তোমাদের উপর। সো আমি টাইম টু টাইম, আমি যে পরবর্তী লাইভগুলো নিব সেখানেও আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে আসলেই কী ধরনের প্রশ্ন তোমাদের এগুলা থেকে আসতে পারে। সো এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে প্রবাবল মার্ক ডিস্ট্রিবিউশন যেটা হবে, সাধারণ জ্ঞান থেকে হয়তো 10টা প্রশ্ন করা হবে, আর বাকি 5 মার্ক এই যে প্রবণতা, মানবিক গুণাবলী এখান থেকে দেওয়ার একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে সাধারণ জ্ঞান থেকে তোমার যাই করো তাই করো 10টা প্রশ্ন কিন্তু আসবেই, কমন মিনিমাম 10টা প্রশ্ন তোমার আসতেছে। সো এই 5 নিয়ে এত ওয়ারিড এখনই হয় না। তোমার সাধারণ জ্ঞান, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইংলিশ এই সবগুলা মিলে বাকি 95 মার্ক থাকে, এই 95-এ তুমি ফোকাস করো। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা কি ক্লিয়ার জিনিসটা নিয়ে যে এখন আমার কি করা উচিত? কেমন? আমরা বাকি 95 নিয়ে বেশি ভাববো, আর ওই 5 মার্ক আমি পরবর্তীতে যতগুলো লাইভ নিব সবগুলোতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপরেও ওগুলো নিয়ে আমরা এখন ওয়ারিড হব না, বিকজ আমাদের হাতে আর একদমই সময় নেই, আর 1টা মাস সময় আছে, 30 দিন সময় আছে। এর মধ্যে যা আমি পারি, আমার হাতে যতটুকু আছে পড়ার মতো আমি পড়বো, কেমন? আচ্ছা, ওকে। সো আমরা সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝে গেলাম। এটা অলরেডি আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে এরকম মার্ক ডিস্ট্রিবিউশন আসতে যাচ্ছে। আচ্ছা, তার সাথে এই জিনিসটা খেয়াল করো, তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। তোমরা যারা প্র্যাকটিস এক্সাম দাও তাদের কাছে আসলে এই জিনিসগুলো নতুন কিছু না। তারপরে দেখো সময়কাল, এইটা একটা চেঞ্জ আসছে, 1 ঘন্টা 15 মিনিট করে দেওয়া হয়েছে। 1 ঘন্টা পরীক্ষা হতো, এখন 1 ঘন্টা 15 মিনিট দেওয়া, কিন্তু তোমার মার্ক আগের মতোই 100 মার্কই থাকবে। তার মানে কি এই যে অনেক কঠিন প্রশ্ন আসবে এরকম কিছুই না, অনেক ম্যাথ আসবে, একদম ম্যাথ ছাড়া আমার ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো প্রশ্ন আসবে না, বায়োলজিতেও ম্যাথ চলে আসবে, এরকম কোনো কিছু মানে এত ম্যাসিভ
ডিজাস্টার কখনো প্রশ্নে করা হবে বলে আমরা কেউই মনে করি না। আমরা তোমাদেরকে যারা পড়াচ্ছি তারা সবাই ধারণা করতেছে হ্যাঁ ম্যাথ আসতে পারে, তারপর ফিজিক্স কেমিস্ট্রিতে তো ম্যাথ করোই, এমন তো না যে তোমরা কোনো চ্যাপ্টার পড়তেছো কিন্তু ম্যাথ একদমই প্র্যাকটিস করো না, এরকম না, তাই না? যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যাইতে দেওয়া হয় না, তাহলে ক্যালকুলেটর ছাড়া করা যায় না এমন ম্যাথ তোমাদেরকে দেওয়া হবে না। সবাইকে ক্লিয়ার হইছো? বিশেষ করে আমার ব্যাচে যারা আসো তোমরা প্লিজ টেনশন করা বন্ধ করো। তোমাদেরকে যা পড়াই দিছি ফিজিক্স এবং কেমিস্ট্রির যেই ম্যাথগুলো করাই দিছি এর বাইরে কিছু আসলেই আসবে না, ঠিক আছে? যাই হোক, তো ক্যালকুলেটর ছাড়া করা যায় না এরকম কোনো ম্যাথ মেডিকেলে দেওয়া হবে না। এইটা যদি তুমি মেনে নাও মনে শান্তি পাবা এবং দেখবা এটাই আলটিমেটলি হবে। সো প্রশ্ন তাহলে কীরকম হতে পারে? হ্যাঁ, প্রশ্ন সত্য মিথ্যা টাইপের প্রশ্ন মানেই কি অ্যানালাইটিক্যাল প্রশ্ন? একটা বৈশিষ্ট্যমূলক প্রশ্ন, একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, একটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েও 4টা অপশন বানায়েও তুমি খুব সুন্দর করে প্রশ্নটাকে মানে একটু ঘুরায় প্রেজেন্ট করলেও সেটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন। এক কথায় যেই প্রশ্ন তুমি প্রথম দেখায় পারবা না, একটু ভাবতে হবে, 1 সেকেন্ড পজ নিতে হবে, সেটাই অনুধাবনমূলক প্রশ্ন। এবং প্রশ্নের অপশন হয়তো বড় হতে পারে। এই যে মানবিক গুণাবলী জিনিসটা তোমাদের বেলায় প্রথম অ্যাড করা হলো, এজন্য পরীক্ষার টাইম কিছুটা বাড়তেছে, ঠিক আছে? সো 1 ঘন্টা 15 মিনিট এরকম টাইমে হলো তোমাদের এক্সামটা হচ্ছে। 5 নম্বর 40, এইটা খুব খেয়াল রাখতে হবে। 100তে মিনিমাম 40 যদি তুমি না পাও তাহলে এই যে দেশের কোনো এমবিবিএস বিডিএস কোথাও তো পড়তে পারবাই না। ইভেন এখানে কি বলতেছে দেখো, যে উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশে এমবিবিএস বা বিডিএস আচ্ছা বিবেচিত হবে না। সো বাইরে যারা পড়তে চাও তাদের জন্য এটা তেমন অ্যাপ্লিকেবল না। বাট তুমি যদি আসলে মেডিকেলে অ্যাসপিরেন্ট হও তাহলে 100-র মধ্যে 40 মিনিমাম তোমার পাওয়া উচিত। তুমি যদি 40-এর কম পাও তাহলে আসলে প্রিপারেশন খুবই খারাপ, নাকি? কনফিডেন্স আছে 40 পাবা? এই মুহূর্তে যদি পরীক্ষা হয়, আগামীকাল যদি পরীক্ষা হয়, 40 কি পাবো? কার কার মনে হয়? আচ্ছা, 40 পাওয়ার কনফিডেন্স অ্যাটলিস্ট থাকতে হবে যে না আমি পাস তো করতেছি, এরপর বাকিটা আমি দেখবো, তাই না? ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পাবো। এরপরে দেখো এসএসসি এইচএসসির জিপিএ এর ক্যালকুলেশনটা, এটা অলরেডি আমি আগেও বলছি। এসএসসি জিপিএকে 8 দিয়ে গুণ করা হবে, এইচএসসি জিপিএকে 12 দিয়ে গুণ করা হবে, এভাবে টোটাল 100 মার্ক ক্যালকুলেট করা হবে। সো জিপিএ এর 100 আর তোমার পরীক্ষার 100, এই মিলে হলো কত? 200। এই 200 তো তুমি যত পাবা সেই অনুযায়ী তোমাকে মেডিকেল এবং ডেন্টাল কলেজ অ্যালট করা হবে। তোমরা বুঝতে পারছো? এই 200-র মধ্যে তুমি যত পাবা তুমি সেইভাবে তুমি অ্যালটেড হবা। এখন নিজের জিপিএকে গুণ করো, যে তোমার এসএসসি জিপিএ 8 দিয়ে গুণ করো, এইচএসসি জিপিএকে 12 দিয়ে গুণ করো। যত মার্ক কম আসবে 100 থেকে তত মার্ক তোমার কাটা যাবে, এটা তো তুমি বুঝোই, রাইট? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতেছে, আপু আমার জিপিএ এত, আমার জিপিএ এত, তাহলে তো আমার জিপিএ কম, এখন আমি চয়েস লিস্ট কিভাবে দিব? তোমার চয়েস লিস্ট যেমনই থাকুক, তুমি যদি স্কোর করতে পারো তাহলে তুমি কিন্তু মানে দেশ সেরা মেডিকেলেই চান্স পাবা। বুঝতে পারছো? এটা তোমরা অনেকের কাছে ক্লিয়ার না, তারপরে আমি চয়েস লিস্টটা আলাদা করে বলে দিব। এটা আসলে এত ভেবে চয়েস লিস্ট দেওয়ার কিছু নাই। তুমি যদি ওরকম স্কোর করো তুমি যে কোনো মেডিকেলে পড়তে পারবা, যে কোনো মেডিকেলে পড়তে পারবা। তোমার যদি ইচ্ছা করে তুমি ঢাকা মেডিকেলে পড়বা, তুমি ওরকম মার্ক পেলে ঢাকা মেডিকেলে পড়তে পারো। তোমার যদি ইচ্ছা করে তুমি চাঁদপুর মেডিকেলে পড়বা, তুমি চাঁদপুর মেডিকেলেই পড়তে পারো, ঠিক আছে? তাহলে আমরা এত টেনশন করব না যে জিপিএ আমার কম আছে বলে আমি চয়েস লিস্ট এভাবে দিব, আমার জিপিএ এত কম বলে এভাবে দিব, এরকম না। আমি চয়েস লিস্ট নর্মালি দিব। আমি যদি মার্ক তুলতে পারি আমি আমার পছন্দ মতো মেডিকেলে পড়তে পারবো, ঠিক আছে? এই হইলো কথা। তাহলে 100 গেল, তোমার এই পর্যন্ত হলো। এরপরে আচ্ছা, লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ 7-এ বর্ণিত, মানে যে এখানে যা যা হইলো এটাই আমি বললাম যে 2টার যোগফলের ভিত্তিতে তোমাকে মেরিট লিস্টে অ্যালট করা হবে। এইবার আসো সেকেন্ড টাইমারদের কনসার্নের জায়গা। সেকেন্ড টাইমাররা যেরকমটা বলতেছিলা যে এই বছর সেকেন্ড টাইমারদের 5 কাটা যাবে, 7 কাটা যাবে, অনেক কিছু কাটা যাবে, আলটিমেটলি সেকেন্ড টাইমারদের এবারও 3 কাটা যাচ্ছে। সো আগের মতোই সেকেন্ড টাইমারদের জিনিসটা বহাল থাকতেছে। এবং যারা সরকারি মেডিকেল এবং ডেন্টালে ভর্তি আছো, ভর্তি থেকে তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু 5 নম্বর কাটা যাচ্ছে, ঠিক আছে? 5 নম্বর কাটা যাবে এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য একটা এক্সট্রা স্টেপ থাকবে, সেটা হলো প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়ে আসা, সেটা আমি বলে দিব। তো এই পর্যন্ত মোটামুটি গেল। এরপরে তুমি অ্যাপ্লাই করবা কোন ওয়েবসাইটে সেগুলো এখানে বলা আছে। তার আগে আমরা একটু ডেটগুলো ঝটপট দেখে ফেলি। তোমাদের আবেদন শুরু হবে আগামীকাল সকালে ঠিক 10টা বাজে, যদি সার্ভার ঠিক থাকে।
আর যদি সার্ভার ডাউন হয়ে যায় তাহলে দেরি হবে, ঠিক আছে? সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, কি বলছি বুঝছো? ঠিক আছে, শেষ আবেদনের তারিখ কবে? 21 তারিখ পর্যন্ত। বাট তুমি 21 তারিখ পর্যন্ত জিনিসটাকে নিও না। তোমার যদি বোর্ডে চ্যালেঞ্জ করাও থাকে তুমি অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে? তুমি 21 তারিখ পর্যন্ত ওয়েট করো না, বিকজ এটা সিট পাইতে অ্যান্ড অল ঝামেলা হয়ে যায় লাস্টের দিকে। সো তুমি এতদিন দেরি করবে না, তুমি চেষ্টা করবে আগামীকাল এই 11 তারিখেই তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ করতে। কেমন? বুঝছি সবাই? আগামীকালই করবো সবাই, ঠিক আছে? আচ্ছা, আবেদন ফি জমা দানের তারিখ দেওয়া আছে। আমি বলবো যে কালকেই তোমরা অ্যাপ্লাই করবা, কালকেই টাকা পয়সা দিয়ে দিবা। যেই কাজ করতে হবে সেটা ডিলে কেন করবো, তাই না? কালকেই সব প্রসেস কমপ্লিট করে পড়াশোনায় ফিরতে হবে একদম, ঠিক আছে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ওটা আপডেট হয়ে যায়, যাদের রেজাল্ট আপডেট হবে ওটা চেঞ্জ হয়ে যায়। সো এটা নিয়ে চিন্তা নাই। বোর্ড চ্যালেঞ্জ যদি করাও থাকে তুমি তারপরেও ইয়ে করে ফেলো, ঠিক আছে? তুমি তারপরেও আবেদন করে ফেলো। আর তারপর তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা তারিখ আছে, দেখো 7 থেকে 9। তুমি এরপরে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। সো বি ভেরি কেয়ারফুল যে 12 তারিখে পরীক্ষা হলে তুমি যদি মনে করো 11 তারিখ রাতের বেলা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা, এরকম না। তোমাকে এই 7 থেকে 9-এর মধ্যেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। আমি সবসময় সব কিছু একদম যেই ডেটে ওপেন হইতো সেই ডেটেই করে ফেলতাম। সো 7 তারিখেই তুমি ইয়ে করবা, ওকে? ঠিক আছে। এইবার ভর্তি পরীক্ষার তারিখ তো তোমরা জানোই, 12 তারিখ সকাল 10টা থেকে 11টা 15। আচ্ছা, এখন তাহলে তোমার কালকে সকালবেলার কাজ কি? তোমাদের সবার কি পাসপোর্ট সাইজ ছবি আছে? পাসপোর্ট সাইজ ছবি যেটা আমরা বলি এটা আছে। এই ছবি আর তোমার হলো একটা সিগনেচার। সেই সিগনেচার যে তোমাকে একদম ঘুরায় পেঁচায় এরকম দিতে হবে, ব্যাপারটা এরকম না। সিগনেচারে তুমি যদি তোমার নামটাও লেখো দ্যাটস এনাফ। এবং আমি বলবো তোমরা নাম লিখে সাইন করো, মানে তোমার সিগনেচার বলতে এত মানে স্টাইলের সিগনেচার না করে তুমি তোমার নাম লিখেও সুন্দর করে সিগনেচার করতে পারো। সো তোমার এই সিগনেচারটা স্ক্যান করা লাগবে এবং এই সিগনেচার আলটিমেটলি তোমার ভর্তি পরীক্ষার দিনও তোমার ওই যে ওএমআর শিটটা হবে সেখানে পূরণ করতে হবে, হাজিরা খাতা থাকবে সেখানে পূরণ করতে হবে, তুমি মেডিকেলে ভর্তি হবা যেদিন সেখানেও কিন্তু একই সাইন দিতে হবে, ঠিক আছে? সো সাইন যে তোমার কি বলে একেবারে পেঁচানো লাগবে এরকম না, নর্মাল সাইন করবা, সেটাও স্ক্যান করা লাগবে, আবার ছবিটাও স্ক্যান করা লাগবে, ঠিক আছে? তাহলে আবেদন করতে এই দুইটা জিনিস লাগবে। আর বাকি জিনিস তোমাদের আছেই। এসএসসি এইচএসসির অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এগুলো তোমাদের আছে নাকি নাই বলো? সবারই আছে, রাইট? সবারই আছে, ওকে। সো এই জিনিসগুলো তোমার সাথে থাকলেই হবে। তাহলে তুমি কি করবা? তুমি হলো এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে চলে যাবা, এই যে dgme.teletalk.com.bd, এইখানে যাবা। এখানে এখন গেলে কিছু পাবা না, দেখা যাবে যে এখানে দেখাবে 11 নভেম্বর সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এটা দেখাবে। সো এটা আগামীকাল ঠিক 10টায়, 9টা 59-এও ওপেন হবে না, ঠিক 10টা বাজে তারপরে ওপেন হবে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং অ্যাপ্লাই করবা কিভাবে দেখো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। ও লেভেল এ লেভেলের ক্ষেত্রে জিপিএটা কনভার্ট করে হিসাব করে, তোমাদের এটা আপাতত দেখা লাগবে না। অ্যাপ্লাই করার পুরো প্রসেসটা বলবো। অলরেডি তোমরা জানো এবছর আসন সংখ্যা করা হয়েছে 5100, মেডিকেলে 5100টা, আর ডেন্টাল এবং ডেন্টাল ইউনিটে মোট হলো 545টা, ঠিক আছে? তাহলে তুমি যদি বোথ মেডিকেল এবং ডেন্টাল সিলেক্ট করো, অনলি এমবিবিএস অনলি বিডিএস না দিয়ে মানে এমবিবিএস এবং বিডিএস দুইটাই যদি সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে এই মোট যে সিট আছে 5645টা এর মধ্যে চান্স পাইতে হবে। তুমি যদি মানে কোনো মতে চান্সও পাইতে চাও, তোমার জন্য সিট কিন্তু এগুলা। কথাটা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ, সাইন একটা পেজে লিখে স্ক্যান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যারা ভর্তি থাকার কথা বলতেছো, শুধুমাত্র সরকারি মেডিকেল এবং ডেন্টালে ভর্তি থাকলেই 5 কাটবে। তুমি যদি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি থাকো, বেসরকারি কোথাও ভর্তি থাকো, তোমার সেকেন্ড টাইমের হিসেবে 3 কাটবে, আর কোনো নাম্বার কাটা যাবে না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো সিট হইলো এইটা, তোমার এর মধ্যে খেলতে হবে, এর মধ্যে তোমাকে চান্স পাইতে হবে, ঠিক আছে? আর কোনো কথা নাই। আর তুমি যদি এত কিছু না ভাবতে চাও, তোমার মনে রাখতে হবে যে এই 5100 সিটের মধ্যে একটা ইনশোর করে ফেলতে হবে। আচ্ছা, এখানে আসো এবার যে
কলেজের চয়েস কিভাবে দিবা, প্রতি বছর এই কলেজ কোডটা না আপডেট করা হয়। আমাদের সময় একরকম ছিল, তারপরে মানে 16 সালে একরকম, 17 সালে একরকম, 18তে একরকম, কখনোই এটা সেম না। সো তোমরা এইবার যখন ফর্মটা ফিল আপ করবা অবশ্যই কোডগুলা দেখে নিবা। প্রয়োজন হলে তুমি কোডগুলা নিজের মতো করে আগে লিখে নিবা, নিজের কাছে একটা কাগজে থাকবে, সেটা দেখে তুমি সিলেক্ট করবা, ঠিক আছে? সো সবার আগে কোনটা দিবা? আপু আমার প্রিপারেশন ভালো না, আমি ঢাকা মেডিকেল কলেজে দিব না, এরকম মনে করার কোনো কারণ নাই। তুমি অবশ্যই সিলেক্ট করবা যে ঢাকারগুলো আগে দিবা, ঠিক আছে? এখানে কোনো মেডিকেল ভালো, কোনো মেডিকেল খারাপ এরকম না। তবে তুমি যদি সিরিয়াসলি পরীক্ষা দাও তাহলে অবশ্যই তুমি কিভাবে চয়েস লিস্ট দিবা, তুমি সবার আগে দিবা ঢাকা মেডিকেল, ঠিক আছে? 11 নম্বরটা সিলেক্ট করবা। সো সবার আগে ঢাকা মেডিকেল দিবা, তারপরে দিবা সলিমুল্লাহ, তারপরে তুমি দিবা সোহরাওয়ার্দী। এই তিনটা আগে দিবা, এই তিনটা আগে দিবা। এরপরে খুব এজ ওল্ড একটা কোশ্চেন হলো, তুমি ময়মনসিংহ আগে দিবা নাকি মুগদা আগে দিবা? এইটা অনেকে প্রশ্ন করো। সো মুগদা যখন যে বছর প্রথম আসলো লিস্টে, তখনও মানুষ 4-এ কিন্তু মুগদাই দিছিল। যারা ঢাকায় পড়তে চায়, যারা ঢাকায় থাকতে চায়, তাদের জন্য 4 নম্বরে মুগদা দেওয়া সব থেকে ভালো ডিসিশন। এখানে কোনো যুক্তি তর্কের কিছু নাই। যারা ঢাকায় থাকতে চায়, ঢাকায় পড়তে চায়, তাদের জন্য ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী এবং 4 নম্বরেই আসবে মুগদা, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে আমার কোনো প্রবলেম নেই, আমার ঢাকায় থাকতে হবে এমন না, তাহলে তুমি 4-এ ময়মনসিংহ দিতেই পারো। 4-এ ময়মনসিংহ দিলা, তারপরে 5-এ দিবা হলো চিটাগাং, এভাবে দিবা। তুমি এখানে এস্টাবলিশ ইয়ার দেখতে পাবা। সো সব থেকে ভালো হয় কি জানো, যে যত আগে যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে সেই মেডিকেল কলেজের পুরা ব্যবস্থা, সেটা পড়াশোনার ব্যবস্থা বলো বা হাসপাতালের ব্যবস্থা বলো, সেগুলা একটু হইলেও ডেভেলপড হয়। সো চেষ্টা করবা যে নতুন মেডিকেলগুলা তোমার একদম চয়েস লিস্টের শুরুতেই দিতে হবে এমন না। তুমি যদি নাম্বার পাও তুমি যে কোনো মেডিকেলে পড়তে পারবা, বারবার বলতেছি। সেখানে মাইগ্রেশনের সুযোগ থাকে, অনেক কিছু সুযোগ থাকে, কিন্তু তোমাকে ওই নাম্বারটা মানে পাইতে হবে। দেন এগেইন তুমি চয়েসে এই মেডিকেলগুলাই আগে দিবা, যেমন ঢাকা মেডিকেল দিবা, সলিমুল্লাহ দিবা, সোহরাওয়ার্দী দিবা। এরপর যদি তুমি ঢাকায় পড়তে চাও তাহলে মুগদা দিবা, তারপরে দিবা ময়মনসিংহ, এই যে ময়মনসিংহ মেডিকেল, তারপরে দিবা চিটাগাং, ঠিক আছে? চিটাগাং দেওয়ার পর রাজশাহী দিবা, তারপরে দিবা যে সিলেট, তারপর দিবা বরিশাল, রংপুর, সবগুলোই খুবই ভালো মেডিকেল এবং ভালো হাসপাতাল। সো বিভাগীয় মেডিকেল কলেজ এগুলো তোমার মানে নির্দ্বিধায় তুমি চুজ করতে পারো, ঠিক আছে? তারপরে এই যে ফরিদপুর মেডিকেল, খুলনা মেডিকেল, বগুড়া মেডিকেল, এগুলা কিন্তু মানে এত কনসিডারেশনের কিছুই নাই। তুমি এগুলা একদম কি বলে, হ্যাঁ টাঙ্গাইল মেডিকেল সুন্দর, হ্যাঁ সব মেডিকেল কলেজই সুন্দর, বিশেষ করে নতুন যেগুলো হচ্ছে সেগুলো আরও দেখতে বেশি সুন্দর হয়। তা আমাদের মেডিকেলগুলো হলো ভাঙাচোরা, পচা পচা বিল্ডিং, তাও হলো কিছু করার নাই, দিতে হবে চয়েস, সবগুলো দিতে হবে। এখানে একটা পয়েন্ট বলে রাখি, তোমাদের প্রত্যেকটা মেডিকেলই চয়েসে দিতে হবে, এটা লিখে দেওয়া আছে বাধ্যতামূলক, ঠিক আছে? সবগুলো দিতে হবে। সো এমন হয়েছিল, এবার বাধ্যতামূলক লিখে দিচ্ছে। আমাদের সময় কি হয়েছিল, সেন্টার কোড মানুষ যেরকম 3টা দেয়, সবাই ভাবছে কি আমি এবার মানে এরকম অনেক স্টুডেন্ট ছিল যে কনফিডেন্স এত বেশি তার, সে শুধুমাত্র ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী দিছে, আর কিচ্ছু দেয় না। চয়েস লিস্টে সে শুধুমাত্র 3টা মেডিকেল দিচ্ছে, কারণ সে জানেই সে 3টার মধ্যে চান্স পেয়ে যাবে। আনফর্চুনেটলি সে চান্স পায় নাই, ঠিক আছে? সো এই কারণে ইটস সেফ যে তুমি অবশ্যই প্রত্যেকটা মেডিকেলই তুমি দিবা, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তাহলে আমরা চয়েস লিস্টটা ক্লিয়ার হয়েছি। এভাবে আমরা দিব। আমি আরেকবার রিপিট করি, তুমি ঢাকা মেডিকেল দিচ্ছ, সলিমুল্লাহ দিচ্ছ, সোহরাওয়ার্দী দিচ্ছ, 4-এ মুগদা, তারপরে অথবা 4-এ ময়মনসিংহ, তারপরে চিটাগাং, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ফরিদপুর, খুলনা, বগুড়া, এভাবে তুমি দিলা। দেওয়ার পর তুমি তারপরে তোমার কুমিল্লা মেডিকেল এটাও দিতে পারো, অবশ্যই কুমিল্লা দিবা, দিনাজপুর দিবা। তো এরপরে তোমার হলো প্রেফারেন্স অনুযায়ী যে তোমার বাসা থেকে তুমি যাওয়া আসা করতে চাও। এখন তুমি চিটাগাং থেকে তুমি হলো যশোর মেডিকেল দিবা কিনা এটা আগে দিবা, নাকি তোমার কাছাকাছি কিছু দিবা, ঠিক আছে? পাবনা দিবা কিনা, এটা হলো তোমার বাসার চয়েস অনুযায়ী, ঠিক আছে? এই হলো মেডিকেল। যখন তুমি বোথ দিবা মেডিকেল ডেন্টাল, তখন তোমাকে এই মেডিকেলের সবগুলো দিতে হবে, তারপর ডেন্টালও দিতে হবে। সো মেডিকেলের সবগুলো তুমি সিরিয়ালি দিয়ে দিবা, যেভাবে আমি বললাম। অনেকগুলো মেডিকেল আছে, তোমরা কেন যে টেনশন করতেছো যে 5100টা সিটও তোমাদের জন্য কম, আমি জানি না। এতগুলা মেডিকেল আছে, এতগুলা মেডিকেল।
তোমার যদি মনে হয় যে না আপু যেটা আমাকে সবাই বলতেছো কোনো রকম একটা সিট হইলেই হয়, তাহলে তোমাদের এত টেনশন কিসের? এই 5100-র মধ্যে তো একটা সিট তুমি নিতেই পারবে, এত খারাপ মানে পড়াশোনা করাই তোমরা, রাইট? এই যে মুগদা মেডিকেল 40 নম্বরে আছে, এটা কিন্তু তোমরা 4 নম্বরে চালিয়ে দিতে পারো। সো ওয়ান্স ইউ আর ফিনিশড উইথ মেডিকেল কলেজ, তারপরে চলে আসবে দেখো ডেন্টালের লিস্ট। ডেন্টালে আছে 71 থেকে 79, বুঝছো? তাহলে এই যে 11 থেকে 47 পর্যন্ত হলো তোমার মেডিকেলের সবগুলা, তারপরে হলো ডেন্টাল কলেজগুলা। সো 71 থেকে 79, এখানে তোমার যেভাবে খুশি তুমি দিতে পারো। তবে এই চয়েস লিস্টটাও খারাপ না, হ্যাঁ। এগেইন তুমি যদি ঢাকায় থাকতে চাও তাহলে এই যে ঢাকা ডেন্টালের পর তুমি দিবা সলিমুল্লাহ ডেন্টাল, হ্যাঁ, তারপর দিবা সোহরাওয়ার্দী, এভাবে দিতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমি এই ঢাকায় থাকার আমার কোনো ইয়ে নাই, তাহলে তুমি রাজশাহী, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ, তোমার যেভাবে প্রেফারেবল মনে হয় তুমি সেভাবেই দিবা। কিন্তু মাথায় রাখতে হবে যখনই তুমি বোথ এমবিবিএস বিডিএস দিবা তোমার কিন্তু প্রত্যেকটা কলেজই চয়েসে দিতে হবে। সবাইকে বুঝছো না? মিক্স করে দেওয়ার সুযোগ মনে হয় না থাকবে, মিলাই ঝিলাই দেওয়ার সুযোগ মনে হয় না থাকবে, এটা আগামীকাল সকাল 10টায় বোঝা যাবে। এরকম না দিয়ে তোমার কেন মনে হচ্ছে আমি জানি না, মানে এত তো দরকারই নাই। তুমি পড়াশোনা করছো, তুমি মেডিকেল কলেজগুলো আগে দাও, এরপর ডেন্টালগুলো দাও। তুমি যদি মার্ক পাও, আবারও বলতেছি, তুমি যদি মার্ক পাও, তোমার কথার কথা, নো অফেন্স, বাট তুমি সুনামগঞ্জ মেডিকেলে চান্স পাইছো, তোমার মনে হয়েছে আমি ঢাকা ডেন্টালে পড়তে চাই, তুমি মাইগ্রেশন করতে পারতেছো, কারণ তুমি তো অপশনে এমবিবিএস বিডিএস দুইটাই দিছিলা, তাই না? বুঝছো সবাই? সো মিক্স করে দেওয়ার দরকার নাই, মেডিকেল কলেজগুলো আগে দাও, এরপর ডেন্টালগুলো দাও, তাহলেই ভালো হবে। কেমন? বুঝছি আশা করি। এরপর চলে আসো এই যে সংরক্ষিত আসনের ক্ষেত্রে একটা কথা হলো, একজন আগে একটা প্রশ্ন করছো যে তুমি যদি মানে ট্রাইবাল কোটার জন্য উপযুক্ত না হও, তুমি যদি ট্রাইবাল কোটার জন্য উপযুক্ত না হও কিন্তু তুমি দিয়ে দিছো ট্রাইবাল কোটা অন করে ফেলছো, সিলেক্ট করে ফেলছো, তাইলে কি হবে? তাইলে আলটিমেটলি তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, তোমার বাতিল হবে, তোমার বাতিল বলে বিবেচিত হবে। বুঝছো কি বলছি? বুঝতে পারছো? সিরিয়াল যেমনই দাও না কেন, হ্যাঁ, এটা ভ্যারি করে না যে তা না, যে তোমার মার্কের উপর যে সিরিয়াল বা তোমার চয়েস লিস্ট ভ্যারি করে না এরকম না, কিন্তু তোমার ওই চিন্তা করে তুমি যদি এত ভাবনা চিন্তা করতে চাও, অনেক প্যানিক করতে হবে, পরীক্ষার রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত প্যানিক করতে হবে, ঠিক আছে? আমি এখনো সেন্ট্রাল লিস্ট নিয়ে কথা বলি নাই, তাই না? আমি এখনো সেন্ট্রাল লিস্ট নিয়ে বলি নাই। সো তুমি যদি ধরো দিছো হলো সবার আগে চিটাগাং মেডিকেল, কিন্তু তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার মতো মার্ক পাইছো, তাইলে কি হবে? তুমি চিটাগাং মেডিকেলেই জন্যই অ্যালটেড হবা। কথাটা বুঝছো? তুমি চিটাগাং মেডিকেল সবার আগে দিছো, 1 নম্বরে দিছো, তুমি ঢাকা মেডিকেলের মার্ক পাইছো, কিন্তু তোমার অ্যালটেড মেডিকেল আসবে চিটাগাং মেডিকেল কলেজ। এই কারণে সব সময় মাইগ্রেশন তুমি করতেই পারো, কিন্তু হোয়াট ইফ ডিএমসি থেকে কেউ আর যায় নাই, অনেকে ডিএমসি থেকে পরে বুয়েটে চলে যায়, পরে ঢাকা ভার্সিটিতে চলে যায়, বিদেশ চলে যায়, অনেক কিছু হয়, অনেকে সিলেট চলে যায়, চিটাগাং চলে যায়। হোয়াট ইফ ঢাকা মেডিকেলে সিট খালি হইল না, তখন মাইগ্রেশন হয়ে তুমি আসবা কিভাবে ডিএমসিতে? বলো আমাকে, বুঝাও। এই কারণে কখনোই প্রথম মেডিকেলের যে লিস্টগুলো থাকবে, প্রথম 10টা, প্রথম 15টা মেডিকেলের সিরিয়াল হেরফের করতে নাই, ঠিক আছে? বুঝছো সবাই? সো আমি যে লিস্টটা বললাম যে ডিএমসি সলিমুল্লাহ সোহরাওয়ার্দী, তারপরে মুগদা, ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, সিলেট, বরিশাল, যেভাবে আমি বলে দিছি সেভাবেই তোমরা দিবা, তারপরে নতুন মেডিকেল বা অন্যান্য মেডিকেলগুলো দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাতে কি হবে? তুমি সুন্দর মতো তোমার যে অ্যালটেড মেডিকেল সেখানে চান্স পেয়ে যাবে, এরপর তুমি মাইগ্রেশনের চেষ্টা করবা, কোনো অসুবিধা নেই। যেমন নোয়াখালী মেডিকেল থেকে ফরিদপুর মেডিকেল অথবা বরিশাল মেডিকেল পর্যন্ত মাইগ্রেশন হয়, এরকম হয়। আবার ফরিদপুর মেডিকেল থেকে বরিশাল মেডিকেল অথবা বগুড়া মেডিকেল এরকমও মাইগ্রেশন হয়। সো মাইগ্রেশনের সুযোগ আছে, কিন্তু তুমি যদি ভালো মার্ক পাও, তোমার ঢাকা মেডিকেলের মার্ক থাকা সত্ত্বেও তুমি যদি মানে না দাও চয়েস লিস্টের শুরুতে, তোমার কিন্তু ঢাকা মেডিকেল আসবে না, পরে সারা জীবন আফসোস করবা যে রেজাল্টের সময় দেখতে হয়েছে একটা মেডিকেল, বাট আমি ঢাকা মেডিকেলে মার্ক পাইছি। সো এইগুলা কইরো না,
যেটা আমি বুদ্ধি দিচ্ছি খারাপ বুদ্ধি দিই না, এভাবেই যাও, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো যে তুমি কি করবা। ওই যে DGME.টেলিটক যেটা দেখলাম, ওই ইয়েতে এখন এখানে দুই ধরনের তোমরা মানুষ আছো স্টুডেন্ট, যে যারা নিজেরা অ্যাপ্লাই করবা অথবা যারা দোকান থেকে অ্যাপ্লাই করবা। সো ইটস বেটার যে ভুল যাতে না হয়। অনেক সময় দোকানে অ্যাপ্লাই করলে কিন্তু ভুল হয়ে যায়। সো তুমি দোকানেই অ্যাপ্লাই করো আর নিজেই অ্যাপ্লাই করো, তোমার কিন্তু খুবই মানে ভালোভাবে দেখে নিতে হবে যে তুমি আসলে কি সিলেক্ট করতেছো, ঠিক আছে? কি সিলেক্ট করতেছো এটা অবশ্যই কেয়ারফুলি দেখবা। এই যার তারা আছে সে লাইভ দেখো না, সে চলে যাও। আজব, আমি তো বলবোই প্রত্যেকটা কথা, তাই না? যার তারা আছে সে লাইভ থেকে চলে যাও, পরে সময় করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইখানে অনলাইনে আবেদন তুমি কিভাবে করবা। সো এখানে বলছে তুমি সব কিছু ভালো মতো পড়ে নিবা, যেটা আমি তোমাকে বললাম যে একজন প্রার্থী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবা। সো এখানে তুমি যখন ওই লিঙ্কে যাবা 10টা বাজে তোমার লিঙ্কটা ওপেন হবে, ওয়েবসাইটটা ওপেন হবে, যদি সার্ভার ডাউন না থাকে। একটু সতর্ক করে দিচ্ছি, আগামীকাল সকালে সার্ভার ডাউন থাকতেই পারে। সো সার্ভার ডাউন থাকলে তুমি প্যানিক করবা, একদম অস্থির হয়ে যাবে, এরকম করার কোনো দরকার নাই। সবাই একসাথে চেষ্টা করবে, দ্যাটস ওয়াই সার্ভারটা কিন্তু ডাউন হতেই পারে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। সো একটু ওয়েট করবা, তারপরে দেখবা যে ঢুকতে পারতেছো, ঠিক আছে? আমি যখন ফার্স্ট টাইমে পরীক্ষা দিছি, তখন আমি একদম ফার্স্ট আওয়ারেই আমি অ্যাপ্লিকেশন করতে বসছি, কিন্তু সেইবার 3 দিন ধরে, প্রথম 3 দিন কোনো অ্যাপ্লিকেশন করাই যায়নি, প্রথম 3 দিন। সো ওই 3 দিন যে আমার কীরকম গেছে, কিভাবে গেছে আমি বলে বুঝাইতে পারবো না। সার্ভার ডাউন ছিল এত ভয়ানকভাবে। গত বছর খুব স্মুথলি হয়ে গেছে, বাট প্রতি বছরই দেখা যায় কিছু না কিছু প্রবলেম হয়, বুঝছো? প্যানিক করা যাবে না, প্যানিক করা যাবে না, কেমন? ঠিক আছে? হ্যাঁ, অনেক স্টুডেন্টই ভুল করে ফেলো, চয়েস লিস্ট তোমার ভুল হয়ে যায়, সেন্টার কোড ভুল হয়ে যায়, কিছু কিছু ভুল, মানে ভুল তোমরা আসলে করোই, এটা আসলে বলার কিছু নেই। মাইগ্রেশন করলে আগে যে কলেজে চান্স পাইছো সেটা, হ্যাঁ যদি মাইগ্রেশন হয়, তুমি যদি মাইগ্রেশন হওয়ার পর ভর্তি হও তাইলে বাতিল হবে, তাছাড়া না, ঠিক আছে? বুঝছো? সাউন্ড শুনতে পাচ্ছ না? ঠিক আছে সব কিছু? কোনো প্রবলেম হচ্ছে? আশা করি প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমরা আগাই। সো এখানে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে বলছে, অনেক কিছু বলছে। এখানে এই যে তোমার ইয়ে লাগবে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে তোমার ছবি লাগবে। তুমি যদি নিজে করো তাহলে এটা কোনো ঘটনাই না। তুমি কি করবা, তোমার যে পাসপোর্ট সাইজের ছবি আছে, ক্যাম স্ক্যানার অ্যাপটা চিনো? ক্যাম স্ক্যানার বলো, ক্যাম স্ক্যানার অ্যাপটা চিনো? এই অ্যাপ দিয়ে তুমি সিম্পলি স্ক্যান করবা, ঠিক আছে? স্ক্যান করা লেখা আছে, হ্যাঁ ঠিক আছে? নর্মাল ক্যামেরা বা তোমার যে স্ক্যানার আছে সেটা দিয়ে তুমি স্ক্যান করবা। স্ক্যান করলা, তোমার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললে হবে। স্ক্যান করার পর সেটা রিসাইজ করতে হয়, মানে 300x300 পিক্সেল। সো আমাদের যেই বিভিন্ন ওয়েবসাইট আছে, পিকচার রিসাইজার এই বা ফটো রিসাইজ করার যেসব ওয়েবসাইট আছে, সেখানে দিলেও 300x300 সিলেক্ট করে নিতে পারবা। এটা আহামরি কোনো কিছুই না যে তোমরা পারবে না, ঠিক আছে? আচ্ছা, আর তোমার সাইন যেটা, সাইনটা হইতে হবে কিন্তু 300x80 পিক্সেল এই মাপে। তাহলে তোমার স্বাক্ষর লাগবে, তোমার ছবি লাগবে, তোমার রিকোয়ার্ড ডকুমেন্ট আপাতত এই দুইটা, কেমন? আচ্ছা, সো তোমার ছবি এবং স্বাক্ষর ঠিক আছে কিনা সেটার জন্য হোম পেজে একটা লিঙ্ক পাবা। তোমার যখন কালকে অ্যাপ্লাই করা থাকবে, ওখানে অ্যাপ্লাই করার ওখানেই তুমি দেখতে পাবা যে তোমার ছবি আর তোমার সিগনেচারটা ঠিক আছে কিনা। ঠিক মাপ যদি না হয় সেটা ওরা বলে দিবে, ঠিক আছে? রিসাইজ করে নিতে পারবা, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে একটু দেখো যে এইখানে কি বলছে। এই জিনিসটা আমি তোমাদেরকে মাত্র এক্সপ্লেইন করলাম যে আগে থেকে তুমি লিখে রাখবা, তোমার কাছে একটা কাগজে লিখে সাজায় রাখবা, এবং মেডিকেল কলেজের 11 থেকে 47 দিবা, ডেন্টালের 71 থেকে 79 দিবা, এবং অনলাইন ভর্তি পরীক্ষার আবেদনের সময় সকল সরকারি মেডিকেল কলেজ উল্লেখ করা বাধ্যতামূলক, এটা মাথায় রাখো। সো বি ভেরি কেয়ারফুল, সবগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। এইবার তুমি কি করবা, তুমি নিজে করবা, কোনো সমস্যা নাই। এখানে যা লেখা আছে স্টেপ বাই স্টেপ তুমি করতে পারো। তুমি দেখো, একটু পড়ো। হ্যাঁ, আমি চয়েস লিস্ট সাজায় পোস্ট দিয়ে দিব, সমস্যা নাই। এখন তুমি দেখো, সেটাও আবার অনেক মতাভেদ থাকবে না, এক একজন এক এক রকম মনে হবে। তো তারপরে আমার কাছে যেটা মোস্ট প্রেফারেবল মনে হয় আমি তোমাদেরকে দিয়ে দিব।
লাইফটা শেষ করি। এখন দেখো তুমি প্রথমে এই অ্যাড্রেসে যাবা, লগ ইন করবা, করার পর এখানে অপশন আসবে কি অ্যাডমিশন ফর MBBS অ্যান্ড BDS সেশন 2025-26, এই সেম লেখাটাই আসবে। তুমি খালি পড়বা আর পরের ধাপে আগায় যাবা, ঠিক আছে? ওখানে যাওয়ার পর একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে, তুমি সেইখানে আরও কী কী দেখতে পাবা, যে তোমার ইনস্ট্রাকশন দেখতে পাবা, ফর্ম দেখতে পাবা। তো সো তুমি যদি ইনস্ট্রাকশন দেখতে চাও, আমি তোমাকে ইনস্ট্রাকশন যেটা বলতেছি এটাই ওইখানে দেওয়া থাকবে। তাহলে তুমি কিসে সিলেক্ট করবা? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা সিলেক্ট করবা। তোমরা কি বুঝছো? নিজে যারা অ্যাপ্লাই করবা সিম্পলি, আচ্ছা বাই দ্য ওয়ে, ইউটিউব দেখে যারা অ্যাপ্লাই করবা তারা চয়েস লিস্টটা অবশ্যই আপডেট করে নিও, কারণ সবাই কিন্তু এর আগের ভিডিওগুলো দিয়ে রাখছে, রাইট? সো অবশ্যই তুমি এই কারেন্ট যেই চয়েস লিস্টটা আছে, কলেজ লিস্টটা আছে, এটা দেখে নিজের মতো করে করতে পারবা, ঠিক আছে? তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই পর্যন্ত যাবা, যাওয়ার পর সেখানে দেখবা দুইটা অপশন আছে, যারা SSC HSC দিছো, সমমান পরীক্ষা দিছো, আর A লেভেল O লেভেল দিছো। সো অবভিয়াসলি তুমি SSC HSC সিলেক্ট করবা, তাই না? আচ্ছা, করার পর কি করবা? করার পরে দেখো এইখানে এইটা নতুন আসছে, এটা কোনো ইউটিউব ভিডিওতে আপাতত পাবা না। এখানে 3 ধরনের অ্যাপ্লিকেশন টাইপ আছে, সবাইকে আসো আমার সাথে। 3 ধরনের অ্যাপ্লিকেশন টাইপ আছে, হ্যাঁ? একটা হলো MBBS, একটা হলো BDS, একটা হলো বোথ। তুমি কোনটা সিলেক্ট করবা? তুমি যদি আমার লাইফ থেকে একটা কিছু শিখে যাইতে চাও, তাহলে তুমি সিলেক্ট করবা হলো বোথ MBBS অ্যান্ড BDS, বোথ MBBS অ্যান্ড BDS। তুমি শুধু MBBS সিলেক্ট করে রাখার দরকার নেই যে না আমি একেবারে ডেন্টালে পড়বই না, বা শুধু BDS সিলেক্ট করার দরকার আমি MBBS পড়বো না, এরকম না। তুমি সিলেক্ট করো, এরপরে যেখানে চান্স পাবা তুমি ইচ্ছা মতো যাইতে পারবা, রাইট? ঠিক আছে, সো বোথ সিলেক্ট করবা। বোথ সিলেক্ট করার পরে এই যে অ্যাপ্লিকেশন টাইপ 3টার মধ্যে যে কোনো একটা অপশানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে মেডিকেল এবং ডেন্টাল কলেজের চয়েসগুলো তুমি দিতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি বোথ যখন দিবা তখন উভয় কোর্সের জন্য বিবেচিত হবে, দেখো লেখাই আছে একদম পরিষ্কার। আর তুমি এই অ্যাপ্লিকেশন টাইপটা কখন চেঞ্জ করতে পারবা না, মানে অনলি MBBS অনলি BDS বা বোথ কখন চেঞ্জ করতে পারবা না, ওয়ান্স তুমি টাকা জমা দিয়ে দিছো এরপরে আর চেঞ্জ করতে পারবা না। সো এত কিছু মানে আমরা এত চেঞ্জ করার ইয়েতে যাবই না, ঠিক আছে? এই দেখো আবেদন ফি জমাদানের পর চূড়ান্তভাবে যখন আবেদন দাখিল হয়ে যাবে তখন আর পরিবর্তন করা যাবে না, তবে 2বার তুমি চয়েস লিস্ট করতে পারবা, আপডেট করতে পারবা। এরকম দরকার নেই তুমি একবারই করো, তাই না? বারবার একটা জিনিস তোমার দরকার কি? তুমি দোকান থেকেও করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু দেখে রাখো, দোকান থেকেই অ্যাপ্লাই করো আর নিজেই অ্যাপ্লাই করো, দেখে রাখো, নাকি বলো? হ্যাঁ, তুমি যদি 2টাই সিলেক্ট করো, যখন মেডিকেল ডেন্টাল পরীক্ষা একসাথে হতো তখন কিন্তু ডেন্টাল থেকে মাইগ্রেট করেও মানুষ মেডিকেলে আসতো, ঠিক আছে? সো দেখা যেত কি, যখন ধরো তুমি তোমার সোহরাওয়ার্দী ডেন্টালে আসছে বা ঢাকা ডেন্টাল আসছে, তখন তুমি কি করবে? তুমি মাইগ্রেশন দিবা, দিয়ে তুমি একদম মানে তোমার যে মার্ক আসছে, তুমি লাস্টের দিককার মেডিকেল হলেও হয়তো তুমি মানে সিট খালি হওয়া সাপেক্ষে তুমি আসতে পারো। সো ডেন্টাল থেকে মাইগ্রেশন করলেও অ্যালাউ করে মেডিকেলে, কারণ এটা এর আগেও হয়েছে। হ্যাঁ, 2টাই যদি তুমি অ্যাপ্লাই করো 1000 টাকাই, সেম টাকা সেম প্রশ্নপত্রেই তোমার পরীক্ষা হবে, ঠিক আছে? ঠিক আছে, MBBS BDS 2টাতেই কিন্তু 1000 টাকা, এত সমস্যা নেই। আচ্ছা, এইটা তুমি যখন করে ফেলবা, তারপরে তুমি যখন MBBS BDS সিলেক্ট করে ফেললা, চয়েস লিস্ট দেখলা, তারপরে কি হবে দেখো, এই যে তোমার এই ইনফরমেশনগুলো দেখো, SSC HSC যা যা তোমার আছে, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর বোর্ড ইয়ার, এগুলো সিলেক্ট করলে অটোমেটিক তোমার সব ইনফরমেশন চলে আসবে, অর্থাৎ তোমার বাবার নাম, তোমার HSC রেজাল্ট, তোমার SSC রেজাল্ট, তোমার ঠিকানা সব কিছু চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমাকে খালি HSCর রোল নাম্বার, SSHSCর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ইয়ার, এই কয়টা সিলেক্ট করতে হবে। তোমার যদি কোনো কোটা থাকে, তোমার যদি ট্রাইবাল কোটা থাকে, তাহলে তুমি কোটাই মানে সিলেক্ট করবা, তাছাড়া করবা না। ভুল করে কেউ যদি কোটা সিলেক্ট করে ফেলো তাহলে কিন্তু হবে না। সো আমি ভুল করে ফেলছি, তারপর চান্স পেয়ে গেলাম, তোমার ভর্তি বাতিল হবে, তুমি কিন্তু পড়তেই পারবা না। সো বি ভেরি কেয়ারফুল এই কোটাগুলোর ব্যাপারে। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখো নাম, ফোন নাম্বার, স্বয়ংক্রিয়ভাবে আমি যা যা বলতেছি দেখো তাই সব কিছু আছে, স্বয়ংক্রিয়ভাবে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি সব কিছু দেওয়া থাকবে,
ঠিক আছে, সব দেওয়া থাকবে এখানে। এই যে ভুল করে কোনো কোটা আমরা দিব না। তারপরে আসবে কি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এইটা ভুল করছো মানে তুমি গেছো। কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে, ইংলিশ থাকবে, তুমি কোনটা সিলেক্ট করবা? কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আমাকে বলো, বলো বলো বলো। অবশ্যই বাংলা দিবা। তুমি যদি বাংলা কোশ্চেনে পরীক্ষা দিতে চাও অবশ্যই তুমি বাংলা পরীক্ষা দিবা, বাংলা কোশ্চেন সিলেক্ট করবা, ঠিক আছে? ইংলিশ সিলেক্ট করে পরে কান্নাকাটি করো না যে আপু আমার সব কোশ্চেন ইংলিশ কেন হয়েছে। আমি মাইগ্রেশনের ব্যাপারটা বলে দিছি, হ্যাঁ, যে ডেন্টাল থেকে মাইগ্রেট করলেও কিন্তু মেডিকেলে আসা যাবে, গত বছরগুলোতেও এমনই হয়েছে। আচ্ছা, এবার হোম ডিস্ট্রিক্ট পূরণ করবে। এইবার আসো, যারা সরকারি মেডিকেল ডেন্টালে ভর্তি আছো তাদের ক্ষেত্রে কী করতে হবে? আমি কি বলছি, তোমরা যদি সরকারি মেডিকেল বা ডেন্টালি ভর্তি থেকে এই বছর আবার পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে তোমার কলেজের প্রিন্সিপালের অনুমতি নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি কারেন্টলি যেখানে ভর্তি আছো সেখানকার প্রিন্সিপালের অনুমতি তোমাকে নিতে হবে, অবশ্যই নিতে হবে, আবশ্যিকভাবে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। একটা অ্যাপ্লিকেশন করবা অধ্যক্ষ বরাবর যে তুমি দ্বিতীয়বার মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে চাও। অ্যাপ্লিকেশন তোমার অ্যাপ্রুভ করে দিবে, এরপর তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবা। কথাটা মাথায় রাখো, আমি এই কথাটা তোমাদেরকে আগেও বলছি বিভিন্ন ভিডিওতে। কলেজ লিস্ট তো আমি বলে দিছি, কোন মেডিকেল কলেজে বেশি লাগবে, কোন মেডিকেল কলেজে কম লাগবে, এত ক্যালকুলেশনে যদি যাও তাইলে চান্স হবে না, ঠিক আছে? এত এত কিছুতে যেও না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো দেখো, সো তুমি যারা যদি ভর্তি হয়ে থাকো তুমি দিবা কারেন্টলি স্টাডি অ্যাট, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। তুমি যদি তথ্য গোপন করে এই আবেদন করতে চাও, তুমি যদি তথ্য গোপন করে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পরেও ভর্তি দুইটাই বাতিল হয়ে যাবে, প্রথমটাও বাতিল হবে, সেকেন্ডটাও বাতিল হবে। এটা কিন্তু খুব মানে গুরুতর একটা অপরাধ। সো তুমি যদি ভর্তি থাকো কেবলমাত্র তখনই কারেন্টলি স্টাডি অ্যাড দিবা, ঠিক আছে? আর তুমি যদি ভর্তি না থাকো সেকেন্ড টাইম আমাদের ক্ষেত্রে এটা আসবে নট অ্যাপ্লিকেবল দিবা, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? শুধুমাত্র সেকেন্ড টাইম আমাদের ক্ষেত্রে এই অপশনটা দেখায় নর্মালি। আচ্ছা, এবার পিতা মাতার বাৎসরিক আয়, এটা আসলে খুব ম্যাটার করে না, তুমি অবশ্যই সঠিকটাই দিবা, মানে এত ম্যাটার করে না আর কি, এটা দিয়ে দিবা। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে পূরণ করবা। পার্মানেন্ট অ্যাড্রেসের যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম হয়ে থাকে, তোমাদের অনেকেরই কিন্তু প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম, সেই ক্ষেত্রে তুমি যে স্টিক দিলেই হয়ে যাবে। কিন্তু যাদের আলাদা, পার্মানেন্ট অ্যাড্রেসটা কিভাবে দিবা শুনো আমি একটু বলি। তোমাদের এই যে বিভিন্ন কাগজপত্র বের করা লাগে, ধরো জন্ম নিবন্ধন, বার্থ সার্টিফিকেট, বা ধরো তোমার চারিত্রিক সনদ বলতে একটা দেয়, ঠিক আছে, প্রশংসাপত্র, বিভিন্ন ধরনের কাগজ আছে। এই কাগজগুলো কিন্তু তোমাকে ওই পার্মানেন্ট অ্যাড্রেস থেকে নর্মালি নিয়ে আসতে হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলা মাথায় রাখবা, ঠিক আছে? সো পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিবা। এবার তোমার যখন এগুলা অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপরে তোমার ফোন নাম্বার দিতে হবে। এটা যে তোমরা অনেক স্টুডেন্ট করো কি, যেই ফোন নাম্বার অ্যাক্টিভ না সেই নাম্বার দিয়ে দাও, এটা কখনোই করবা না। তোমার ফোন নাম্বার হোক, তোমার গার্ডিয়ানের ফোন নাম্বারই হোক, যাই হোক, সেটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। সেন্টার চয়েসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের কোনো সম্পর্ক না, আমি সেন্টার চয়েস বলে দিব, একটু সময় দাও। এখানে চলে আসো, তুমি তোমার ফোন নাম্বার দিবা, 11 ডিজিটের ফোন নাম্বার দিবা, যেটা অবশ্যই চালু রাখবা। সেখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড ওরা অটো দিয়ে দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড তুমি তোমার নাম ভুলে যাবা, কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ভুল করা যাবে না। তার মানে যখনই মেসেজটা পাবা এই মেসেজ কপি করে সাথে সাথে অন্য কাউকে পাঠায় রাখতে হবে, তোমার খাতায় লিখে রাখতে হবে, সব জায়গায় লিখে রাখতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড। যারা একবার ভর্তি পরীক্ষা দিছো তারা বুঝতে পারতেছো, তাই না? ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই তোমাকে দিতে হবে, বাস। আচ্ছা, আরেকটা সেকেন্ডারি ফোন নাম্বার থাকবে, সেখানে তুমি আরেকটা নাম্বার দিবা, ওকে? ঠিক আছে। এই যে এরপর চয়েস অপশন পূরণ করতে হবে, যে কলেজ তুমি কিভাবে দিতে চাও। এরকম বাম পাশে লিস্ট থাকবে, সেখান থেকে অ্যাড একটা বাটন থাকবে, সেটা ক্লিক করলে ডান পাশে অ্যাড হবে, কালকেই দেখতে পাবা। বাম পাশে কলেজগুলোর লিস্ট দেওয়া থাকবে মেডিকেল এবং ডেন্টালে, সেখানে অ্যাড বাটন থাকবে, অ্যাড করলে তোমার ডান পাশে যাবা, যেই সিরিয়ালে অ্যাড করবা সেই সিরিয়ালে অ্যাড হইতে থাকবে। তাহলে সবার আগে তুমি কাগজে একটা লিস্ট করে নিবা, সেই অনুযায়ী অ্যাড দিবা, বুঝছি সবাই?
বাবারে একই প্রশ্নে হবে, বললাম না শুরুতেই বলছি, অভিন্ন প্রশ্নপত্রে তুমি অনলি এমবিবিএস সিলেক্ট করলেও যে প্রশ্ন, অনলি বিডিএস সিলেক্ট করলেও যে প্রশ্ন, বোথ এমবিবিএস বোথ বিডিএস যাই সিলেক্ট করো তোমাকে একই প্রশ্নপত্র দিবে, ঠিক আছে? সবার কোশ্চেন সেম। আচ্ছা, তো চয়েস দিলা, তারপরে এই যে তোমার ছবি আর স্বাক্ষর সেটা তোমাকে আপলোড করতে হবে। ভ্যালিডেশন কোড যেভাবে দেওয়া আছে, মানে যে ক্যাপচা কোড দেওয়া থাকে, তোমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার সময় ক্যাপচা দেখো না, যে ধরো লেখা আছে, কে কে দেখছো? অবশ্যই অনেকেই দেখছো। তো লেখা আছে VR8, এখানে লেখা আছে X, তারপরে এখানে লেখা আছে ছোট করে Y, এরকম লেখা আছে। যা দেখবা তাই তুমি লিখবা। যদি ভি বড় হাতে দেখো বড় হাতে লিখবা, আর বড় হাতে দেখো বড় হাতে লিখবা। এটাকে বলা হয় ভ্যালিডেশন কোড। তারপরে পৃষ্ঠা শেষে ডিক্লারেশন বাটন, ওই যে আই এগ্রি টু এরকম একটা টিক বক্স থাকবে, তারপর বলবে আই এগ্রি, যে আমি সব কিছু বুঝে শুনে পূরণ করছি। সেখানে টিক দিবা, টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবা, সাবমিট বাটনে ক্লিক করে দিবা। খুবই ইজি। তুমি যদি মানে আজকে পর্যন্ত কিছু না জানো, জাস্ট কালকেই মানে নতুন ফর্ম ফিল আপ করতে বসো, জাস্ট এটা পড়ো, তাও তুমি বুঝবা, ঠিক আছে? কিছুক্ষণ সময় নিয়ে ছবি স্বাক্ষরে আপলোড হবে, পরের পৃষ্ঠায় দেখা যাবে। ঠিকমতো না হলে ওরাই বলে দিবে যে কি হবে। এরপর ইউজার আইডি দেখা যাবে। তারপরে করতে হবে তোমার পেমেন্ট। এখন পেমেন্ট করার জন্য একটা সমস্যা, সেটা হলো সেই বহুত বছর ধরে এটাই হয়ে আসছে, টেলিটক সিম লাগবে। আপু আমার তো টেলিটক সিম নাই, আমি কি করব? তোমার যদি টেলিটক সিম থাকে তাহলে তুমি নিজেই রিচার্জ করে 1000 টাকা পেমেন্ট করতে পারতেছো। যদি না থাকে তুমি এই পর্যন্ত নিজে আবেদন করো বাসায়, যদি তুমি বাসায় অ্যাপ্লাই করো, এই পর্যন্ত আবেদন করো, এরপর দোকানে 1000 টাকা নিয়ে যাও, সে জাস্ট তোমার তার টেলিটক নাম্বার দিয়ে একটা SMS সেন্ড করে দিবে। এটাই। কান দেখিয়ে ছবি তোলা লাগে, এটা আমি যতদূর জানি, আমার যত স্টুডেন্টকে দেখছি, ফ্রেন্ডকে দেখছি, কান দেখায় ছবি তোলা লাগে, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবিতে কান বের করে ছবি তোলা লাগে। সো যারা হিজাব পরো তারা একটু এই জিনিসটা খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে তোমার এই যে টেলিটক নাম্বার একটা লাগবে, তো তুমি কি করবা? বাই দ্য ওয়ে, যে নাম্বার দিবা সেই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু টেলিটকের হইতে হবে এমন না, এটা তো বুঝছো। এটা আবার অনেকে জিজ্ঞেস করো যে কন্ট্যাক্ট নাম্বার তোমারটা দিবা, যে কোনো অপারেটরের হইতে পারে, কিন্তু তুমি যে পেমেন্টটা করতেছো সেটা টেলিটক নাম্বার থেকে হইতে হবে, ঠিক আছে? সো তোমার না থাকলেও ইয়ে থেকে দিবা। আমাদের সময় কি করতো জানো? টেলিটকের সিম দিত ফ্রিতে, মানে এইচএসসিতে ভালো করলে, এইচএসসিতে কি বলে A+ পাইলেই, উত্তীর্ণ হইলেই টেলিটক সিম দিত, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আর প্যারা হয় নাই। যাই হোক, তুমি হলো টেলিটক দিয়ে পেমেন্ট করবা, এবং পেমেন্ট করার পরে এই যে 1000 টাকা দিতে হবে, শুধুমাত্র প্রিপেইড টেলিটকের মাধ্যমে তুমি জমা দিতে পারবা। এইবার আসো যে যখন পেমেন্ট করবা তোমার সেন্টার কোড দিতে হবে। সেন্টার কোড, আপু সেন্টার কোড কিভাবে দিব? সেন্টার কোড কিভাবে দিব? সেন্টার কোড দিব যারা ঢাকা বোর্ডের আছি, বাংলাদেশে 17টা সেন্টারে মেডিকেল ডেন্টাল পরীক্ষা হয়, ঠিক আছে? 17টা। হ্যাঁ, অনেকেই পাইছো, তোমাদের সিম দিছে তাই না? যে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, প্রিপেইড সিম হইলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কলেজ ড্রেসের ছবি দিলেও চলবে, বাট মেয়েদের ক্ষেত্রে রেস্ট্রিকশন হলো যে কান বের করে ছবি দিতে হবে, এটাই। আর ছবি স্পষ্ট দিও, বাচ্চা কালের ছবি দিও না, ঠিক আছে? তোমরা অনেকে করো কি, ক্লাস 5-এর ছবি, ক্লাস 10-এর ছবি এরকম দাও। ক্লাস 10-এর নিশ্চয়ই তোমার একটু পরিবর্তন হয়েছে, চেষ্টা করো একটু আপডেটেড ছবি দিতে, ঠিক আছে? একদম বাচ্চা কালের ছবি দেওয়ার দরকার নেই, কেমন? আচ্ছা, ঠিক আছে, একটা আপডেটেড ছবি দিও। পরে কিন্তু ওই ছবি দিয়ে যে বিভিন্ন কোচিং টোচিংয়ে ভর্তি হয়েছে, এই যে বাচ্চাকালের ছবি দিয়েই তোমার কিন্তু বড় বড় পোস্টার ব্যানার টানাই দিবে। সো এইগুলা করতে হয় না, হ্যাঁ? আপডেটেড ছবি দিতে হয় সবসময়। আচ্ছা, যাই হোক, তো তারপরে এই যে এবার আসো সেন্টার কোডে। এখানে অনেকগুলা দেওয়া আছে, 17টা দেওয়া আছে। আমি একটু বলি ঢাকার মধ্যে সেন্টার কি কি আছে। ঢাকার মধ্যে আছে ঢাকা মেডিকেল, তারপরে পরের পেজে আছে ঢাকা ডেন্টাল, মুগদা, সোহরাওয়ার্দী এবং সলিমুল্লাহ। 4টা সেন্টার আছে ঢাকার মধ্যে। যারা ঢাকা বোর্ডের তারা নর্মালি কি করে, তারা এই
ইয়েগুলাতে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা না। ঢাকার বাইরের যারা তারা আবার ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী এগুলো নর্মালি দিতে পারে না। এবছরও প্রবাবলি এরকম নিয়মই থাকার কথা যে দিতে না পারারই কথা। সো তোমরা যারা ঢাকা বোর্ডের বাইরে, মানে ইটস নট যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস কি, তোমরা বুঝতেছো? তোমার বোর্ড কোথায় সেইটা ইম্পর্টেন্ট, কেমন? সো তোমার বোর্ড যদি ঢাকা বোর্ড হয় তাহলে তুমি এই 4টা সেন্টারে যে কোনো সেন্টারে পরীক্ষা দিতে পারতেছো। আর তোমার যদি ঢাকা বোর্ড না হয় নর্মালি দেওয়া যায় না, তবে মুগদা সেন্টার, ঢাকা ডেন্টাল এগুলাতে পরীক্ষা দেওয়া যায়। এখন আমি বলি যে তুমি সেন্টার দিবা কিভাবে। তোমার বাসা যদি দিনাজপুর হয় তুমি দিনাজপুর দিবা, তোমার বাসা দিনাজপুরের কাছাকাছি হইলেও তুমি দিনাজপুর দিবা, তোমার বাসা চিটাগাং হইলে চিটাগাং দিবা, অথবা চিটাগাংয়ের কাছাকাছি যেটা হয় সেই চয়েস লিস্ট দিবা 2 নম্বরে, বুঝছো? সো তোমার বাসা যদি বগুড়াতে হয় তুমি বগুড়া দিবা, তুমি রাজশাহী দিবা, তোমার কাছাকাছি যা হয় সেগুলা দিবা। এইটা হলো মেন কথা। সো যাদের ঢাকার মধ্যে আছে আমি তো বললাম এভাবে দিবা। আর কি জানি বলতেছিলাম, মোহাম্মদপুর বাসা তাইলে কই দিবা। আচ্ছা এখন আমি বলি, ঢাকা মেডিকেল কেউ যদি সেন্টার লিস্ট দাও 1 নাম্বার, তাহলে তোমার সিট কি ঢাকা মেডিকেলে পড়বে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি হলে কুমিল্লা মেডিকেল দিতেই পারো, কোনো সমস্যা নেই। আমাকে বলো, তুমি যদি ঢাকা মেডিকেল সেন্টার চয়েস দাও, তোমার কি মনে হয় সিট ঢাকা মেডিকেলে পড়বে? মানে তোমার পরীক্ষা কি ঢাকা মেডিকেলে হবে? না, তোমার পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটিতে বা এই এলাকায়, ঢাকা ইউনিভার্সিটির এলাকায়। সো ঢাকা ইউনিভার্সিটিতেই নর্মালি পড়ে, যদি তারপরেও মানে ঢাকা ইউনিভার্সিটির সিটও যদি ফিল আপ হয়ে যায়, আশেপাশে কোনো একটা কলেজেই পরীক্ষা হয়। সো এই এলাকায় হবে সেন্টার। তুমি হ্যাঁ সেন্টার দেওয়া যাবে। সেন্টারে অবশ্যই কি করতে হবে, 3টা দিতে হয় সেন্টার, তাই না? 3টা সেন্টার দিতে হয়। আমাদের সময় 3টাই সেন্টার দেওয়া যাইতো। এখানে কি বলছে দেখো, মেসেজ অপশনে গিয়ে কেন্দ্র নির্বাচন করতে হবে, তাই না? সো এই যে 4টা দেওয়া যাচ্ছে, 11, 12, 13, 14, 4টা সেন্টার তুমি সিলেক্ট করতে পারবা। সেন্টার তুমি সিলেক্ট করতে পারবা 4টা। তাইলে তুমি সিলেটে যদি থাকো, সিলেট দিবা 1 নাম্বার, এরপরে সিলেটের কাছাকাছি যেগুলো আছে সেটা দিবা 2, 3, 4, মানে তুমি ডিস্টেন্স মেজার করে যে তোমার যাইতে সুবিধা হয় কোনটা। এখন আমার থেকেও তুমি ভালো জানবা সিলেট থেকে কোথায় যাইতে সুবিধা হয়, তাই না? তোমার যদি বাসা রাজশাহী তুমি ভালো জানবা, তো তুমি ওইভাবে দিবা। 4টা দেওয়া যায় দেখো, 11, 12, 13, 14, 4টা সেন্টার তুমি চয়েস দিতে পারবা। সো ঢাকা মেডিকেল যারা সিলেক্ট করবা, 11 যারা প্রথমে দিবা, তাদের ক্ষেত্রে সিট পড়বে ঢাকা ইউনিভার্সিটিতে। আর ঢাকার বাইরের মেডিকেলগুলোতে কিন্তু মেডিকেলেই এক্সাম হয়, যেমন ফরিদপুর মেডিকেল তুমি যদি চয়েস দাও তাহলে ফরিদপুর মেডিকেলেই তোমার সিট পড়বে, বুঝছো? তুমি যদি সিলেট মেডিকেল সিলেক্ট করো তাহলে তোমার সিট সিলেট মেডিকেলে, মানে তোমার যে পরীক্ষাটা হবে সেটা সিলেটেই হবে। সেন্টার চয়েস 4টা দিতে হবে, ঠিক আছে? এবার আসো ঢাকার ভিতরের গুলা। সো ঢাকা মেডিকেল বলে দিচ্ছি, সলিমুল্লাহ যারা দিবা, সলিমুল্লাহর সিট ঢাকা কলেজে পড়ে, তারপরে ইডেন কলেজে পড়ে, তারপরে যে এখানে যে বোরহানুদ্দিন কলেজ আছে, মানে পুরান ঢাকার এইগুলার মধ্যে পড়ে। তো ইডেন কলেজ পড়ে, তারপরে ঢাকা কলেজ পড়ে, এই ধরনের কলেজগুলোতে পড়ে। তারপরে মুগদার সিট নর্মালি আইডিয়াল কলেজে পড়ে। নর্মালি মুগদাটা মানে যেই মেডিকেল কলেজ তার আশেপাশে দেয়। তো মুগদা কোথায়? তোমার আইডিয়ালের কাছাকাছি, মতিঝিল, ওইখানে তুমি দিতে পারবা। হ্যাঁ, সো মুগদার সিটটা দেয় মতিঝিলে। আর ঢাকা ডেন্টালের সিট দেয় মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, এই ধরনের কলেজগুলোতে। বোর্ড রাজশাহী আছো ঢাকাতে? না, ঢাকাতে থাকলে হবে না। তুমি হলো যেটা করতে পারো, তুমি তোমার বাসা কোথায় সেই অনুযায়ী চয়েস দিতে পারো। বা ঢাকার মধ্যেও মুগদা এবং ঢাকা ডেন্টালে সবাইকে অ্যালাউ করে, এটা আমাদের সময় এভাবেই হয়েছে। তো কালকেও হোপফুলি এভাবেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আরেকটা বাকি থাকলো, সোহরাওয়ার্দীর সিট কোথায় পড়ে? সোহরাওয়ার্দীর সিট পড়ে তেজগাঁ কলেজে। আমি ফার্স্ট টাইমে বললাম না 3 দিন একটা ডিজাস্টার হয়েছে, তো ঢাকা মেডিকেল দিছিলাম 11তে দিছিলাম, ওটা হয় নাই, আমার ওখানে সিট পড়ে না। আমি 2 নাম্বার দিছিলাম সলিমুল্লাহ, 12 না, তোমাদের এখন হলো কত? সলিমুল্লাহ কততে আছে? 18, আমাদের সময় 12 ছিল। যাই হোক, তো সলিমুল্লাহ দিছিলাম, সলিমুল্লাহতে আমার সিট আসছিল।
সলিমুল্লাহ দিছিলাম 3-এ, ডিএমসি, সোহরাওয়ার্দী, তারপরে দিছি সলিমুল্লাহ। সো আমার বাসা ছিল তেজগাঁ কলেজের কাছাকাছি, ওটা আমার আসে নাই আলটিমেটলি। যাই হোক, তো তোমরা এরকম ভেবেই নিবা যে তোমার যদি প্রথমটাই মিস হয় তাইলে এটাই সিট পাবে। নর্মালি প্রথমটাই তুমি করতে পারবে যদি তুমি সঠিক সময় ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সোহরাওয়ার্দীতে যারা দিচ্ছ তাদের সিট পড়বে তেজগাঁ কলেজে। সেকেন্ড টাইমে আমি তেজগাঁ কলেজে পরীক্ষা দিছি, সো ভেরি গুড সেন্টার, পরীক্ষা দিতে পারো। আর ফার্স্ট টাইমে সলিমুল্লাহর জন্য আসছিল ঢাকা কলেজে সিট। তো এইভাবেই নর্মালি আসে, ঠিক আছে? তুমি যদি ঢাকায় থাকো, হ্যাঁ ঢাকার বোর্ডের বাইরে যারা ঢাকায় থাকো তাহলে মুগদা দিবা আর ঢাকা ডেন্টাল দিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এই হইল কথা। ঢাকার বাইরের মেডিকেলগুলোতেই পরীক্ষা হয়, কথাটা কি বুঝছো? তুমি যদি ফার্স্টে সিলেট দাও, তাহলে তুমি যদি মানে প্রথম দিকেই অ্যাপ্লাই করো তাহলে তুমি সিলেট মেডিকেলেই পরীক্ষা দিতে পারবে। মেডিকেলগুলোতেই নর্মালি পরীক্ষা অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে? বুঝছো? গেল, তাইলে এই হইলো কথাবার্তা। তুমি হ্যাঁ যে কোনোটাই দিতে পারো, ঢাকার বাইরে এত রেস্ট্রিকশন নাই, তুমি দিতেই পারো, কোনো সমস্যা নাই। তুমি তোমার সেন্টার যেটার কাছাকাছি, খুলনাতে হইলে খুলনা দিবা, খুলনার কাছাকাছি যা আছে তাই দিবা। বাসা যদি ফরিদপুরের কাছাকাছি হয় ফরিদপুর 1 নম্বরে দিয়ে বাকিগুলা দিবা, এই হইলো কথা। 4টা দিতেই হবে, হ্যাঁ 4টাই দিবা, একটা দিলে পরে সিট পাবা না। এটাও যারা অনেক কি বলে উৎসাহী হয়ে একটা চয়েস লিস্ট দাও, সেন্টার লিস্ট দাও, তাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। বগুড়ায় সিট ফেলাইতে হলে বগুড়া মেডিকেল দিবা, এই যে দেখো বগুড়া দেওয়াই আছে। সো তুমি চয়েস লিস্টটা গো থ্রু করো, বুঝবা কেমন। 4টাই দিবা, কোনো এখানে আমি কিছু শুনতে চাই না যে আপু 2টা দিব 3টা দিব, কিচ্ছু না, তুমি 4টাই দিবা। তোমার সিট কোথায় পড়বে তুমি জানো, কি হবে তুমি জানো, ঠিক আছে? চিটাগাং মেডিকেলেই হবে। তারপর দেখো এমবিবিএস মানে তুমি যে 2টা অপশন সিলেক্ট করছো, তারপর তুমি এসএমএসটা পাঠাবে কিভাবে সেটাও এখানে লেখা আছে। আমি বললাম না সার্কুলারটা জাস্ট পড়ো। আগে তো এত লাইভ হইতো না, আগে এত ইউটিউব ভিডিও ছিল না, সবাই এই সার্কুলার দেখেই ওই কম্পিউটার দোকানে যেই পূরণ করতো। সেই যে এমবিবিএস বিডিএস স্পেস তারপরে এটা লিখবা, যা আছে হুবহু লিখে ফেলবা, সবগুলো বড় হাতের লিখে 16222 দিবা। এই 16222 তে সেন্ড করে দেওয়ার পর তোমার ইউজার আইডি আসবে, আর তারপরে এসএমএসে একটা পিন, নাম, পরীক্ষার ফি, এগুলা হলো যে দেখাবে যে তোমার এইটা হলো ইউজার আইডি, তোমার নাম হলো এটা, তুমি কি মানে ঠিক আছো কিনা, তোমার টাকা কাটতে চাও কিনা, তুমি বলবে যে ইয়েস। তো ইয়েস আবার কিভাবে, যে এমবিবিএস বিডিএস লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে তারপরে পিন দিয়ে চাইতে হবে, ঠিক আছে? 4টা তোমাকে সেন্টার চয়েস দিতে হবে, 1000 টাকা কেটে নিবে। এরপরে তোমার ইউজার আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, শেষ। এই হইলে তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস। দেরিতে অ্যাপ্লিকেশন করলে ঢাকায় সিট পড়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? সো দেরিতে অ্যাপ্লিকেশন করা যাবে না। আমি আরেকবার বলি, ঢাকা মেডিকেল দিলে ঢাকা ইউনিভার্সিটিতে সিট পড়বে, সলিমুল্লাহ দিলে ঢাকা কলেজ ইডেন কলেজে সিট পড়বে, সোহরাওয়ার্দী দিলে তেজগাঁ কলেজে সিট পড়বে, মুগদা দিলে আইডিয়ালে সিট পড়তে পারে, আর ঢাকা ডেন্টালে দিলে তোমার মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, এগুলাতে সিট পড়তে পারে। ওকে, সো গেল, এই হয়ে গেল। তারপর তুমি ডাউনলোড করে রাখবা 7 তারিখের মধ্যে, অবশ্যই 7 তারিখেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা। তারপরে এখানে চলে আসো এই জায়গাটায় যে তুমি কি কি নিয়ে যাবা পরীক্ষার হলে। তোমার বল পয়েন্ট কলম, কোনো জেল পেন আবার নেওয়া যাবে না, কালো কালির বল পয়েন্ট কলম ডাউনলোড করা, তোমার রঙিন প্রবেশপত্র, ঠিক আছে? ফটোকপি না, লাগবে হলো কি তোমার যেই দেখবা তোমার ছবি এবং বাকি লেখাগুলো কালার্ড আছে, সো এই রঙিন প্রবেশপত্র লাগবে এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড লাগবে। পরীক্ষা হলে মোবাইল ফোন নেওয়া যাবে না, ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না, ঘড়ি নেওয়া যাবে না, পকেটে কোনো ঘড়ি নেওয়া যাবে না, হাতে কোনো ঘড়ি নেওয়া যাবে না, কিচ্ছু নেওয়া যাবে না। আর তুমি যদি নকল টকল করতে চাও তাহলে তোমার উত্তরপত্র বাতিল করে দিবে। এ বাদে তোমাদের আর তেমন কিছু জানার নাই। আমি একটু ইনক্লুড করতে চাই কয়েকটা কথা, তারপরে লাইফটা শেষ করব। সেটা হলো যে আলটিমেটলি তোমাদের কিভাবে মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বন্টন করা হবে, ঠিক আছে? সো এটাই বলছে যে স্বয়ংক্রিয়ভাবে তোমার কলেজটা চলে আসবে। আচ্ছা, রেজাল্ট জানা যাবে কোথাও, সেটাও এখানে লেখা আছে। ভর্তির সময় এই কাগজগুলো লাগবে। সো এইগুলো, এই যে আমি এটা বলতেছিলাম, নাগরিকত্বের সনদ লাগবে, জন্ম নিবন্ধনের কপি লাগবে। যাদের এই 2টা নাই, চেষ্টা করো এইগুলো একটু অ্যারেঞ্জ করে ফেলতে, কারণ তুমি যদি চান্স পাও তোমার তো এগুলো লাগবেই, তাই না?
ঠিক আছে? আচ্ছা, এই তো আর কিছু নাই। মাইগ্রেশন করতে পারবা, তবে যেই মেডিকেলে তুমি ভর্তি হবা ইন্টার্নশিপও সেই মেডিকেলেই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। অনেকেই 5 বছর পড়ার পর মনে হয় যে আমি ইন্টার্নশিপ অন্য মেডিকেলে করব, এটা করার কোনো সুযোগ নাই। ওকে? বুলিং, র্যাগিং দেওয়া যাবে না। হ্যাঁ, আগে অনেক পলিটিক্যাল র্যাগিং হইতো, আমি জানি না এই নির্বাচনের পরে কী হবে, বাট আমরা যখন ভর্তি হয়েছি তখন এগুলো খুব ভয়াবহ ছিল। লেটস হোপ যে তোমাদের সিনিয়ররা তোমাদেরকে ভালোভাবে ট্রিট করবে। ঠিক আছে? এই হইল পুরো সার্কুলার, আমি সব কিছু বলে দিছি, কে কে এখানে দায়িত্বশীল ছিল সব এখানে লেখা আছে। যাই হোক, তোমাদের সবগুলো প্রশ্ন আমি অ্যাড্রেস করার ট্রাই করছি, সবগুলো সুন্দরভাবে বলার ট্রাই করছি। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি না? হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি। প্রথম সেন্টার কোনটা দিবা, তারপর কোনটা দিবা? চিটাগাং নিয়ে বলে ফেলছি, চিটাগাং নিয়ে বলছি, চিটাগাং মেডিকেলেই হয়। হ্যাঁ, ঢাকার বাইরেরগুলো মেডিকেলেই হয় পরীক্ষা। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জ করছে, তারা অটোমেটিক রেজাল্টটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? সিগনেচার তুমি নতুন করে দিবা, তোমার কোনো আগের কোনো কিছুর সাথে মিলতে হবে না, সিগনেচার নতুন করে। না, এনআইডি কার্ড লাগে না, ভোটার আইডি কার্ডের দরকার নেই। ঠিক আছে? ওকে, গেল এই পর্যন্ত। হ্যাঁ, আমি লিস্টটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। সো আমি পুরাটা চেষ্টা করছি সব কিছুই তোমাকে সুন্দর করে বলে দেওয়ার। তোমার কালকে খালি একটাই কাজ, তুমি কোনো ইনফরমেশন ভুল করে আসবা না। তুমি নিজে অ্যাপ্লাই করো, তুমি দোকানদার দিয়ে অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কিছু ভুল দেওয়া যাবে না, ভুল দেওয়া যাবে না। সবাই বুঝছি? ওকে, ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই। আমি লিস্টটা আপলোড করে দিব। পড়াশোনা করো, হয়ে গেল। অনেক সার্কুলার নিয়ে টেনশন করছো, সারাটা দিন আজকে নষ্ট করছো আমি জানি। সো এখন আর কোনো কিছু নিয়ে এত টেনশন না করে তারপরে তুমি, আচ্ছা এখনই নাগরিকতার সনদপত্র নিয়ে এখনই টেনশন হইস না বাপ, আগে পরীক্ষাটা দে আগে। ঠিক আছে? এত টেনশন করো না। ঠিক আছে? যদি পারো রেডি করো, না হলে বাদ দাও। ঠিক আছে? হ্যাঁ, মুগদার ভেনু একবার এক একটা পড়ে, ভিকারনেসাতেও পড়ছিল। ওকে, সো পড়তেই পারে। যাই হোক, তো তুমি চেষ্টা করবা যে তোমার আশেপাশে যা আছে এই ধরনের কলেজগুলো দেওয়ার। ঠিক আছে? চ্যালেঞ্জ করা হলেও তুমি আগামীকাল ফর্ম ফিল আপ করে ফেলবা, বিকজ দেরি করলে সমস্যা। তাহলে কি করতে হবে? তুমি চয়েস দিয়ে দিবা, মানে আবেদন করে ফেলবা। আবেদন করার পরে তুমি তোমার রেজাল্ট অটোমেটিক আপডেট হবে। ঠিক আছে? কারণ এটা তো বোর্ডের থেকেই সবগুলো ইনফরমেশন আসে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ওকে, সিগনেচার নতুন করে দিতে পারবা, কোনো সমস্যা নেই, সিগনেচার নতুন করে দিতে পারবা। ওকে, তাইলে আজকে হইলো 10 তারিখ, কালকে 11 তারিখ, 10 তারিখ তো চলেই গেল, 11 তারিখ। আর তোমার মডেল টেস্ট শুরু হচ্ছে 22 তারিখ থেকে। তাহলে আমি কি বলছি, 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ করো। কালকে ভাই এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা শেষ করো, আবেদন শেষ করো, পড়তে বসো। তোমরা পড়তেছো না, আজকেও সারাদিন সার্কুলার নিয়েই গেছো। ঠিক আছে? সো পড়াশোনা শুরু করো, এরপরে কালকেই আবেদন শেষ করে ফেলো, তারপর 22 তারিখে একদম মডেল টেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ঠিক আছে? তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।